মোস্ট অফ দ্য কাফ অ্যান্ড কোল্ড যেটা আমরা উইন্টার্সে দেখি দ্যাট ইজ ভাইরাল। এটা ভাইরাল ফিভার হোক আর ব্যাকটেরিয়াল ফিভার হোক, ইট ক্যান হ্যাপেন বোথ ওয়েজ। একটা বাচ্চা ধরুন কাফ কোল্ড হয়েছে, তো তাকে তার থেকে একটু দূরে থাকা অ্যাটলিস্ট ফর 5 to 7 days, সো দ্যাট ওই কন্টামিনেশনটা না হয়। আস্তে আস্তে বুকে কফটা জমছে, এবার ধীরে 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 এই কাফ অ্যান্ড কোল্ড লিডস টু আলটিমেটলি নিউমোনিয়া। যখন আপনার কাফ অ্যান্ড কোল্ড হলো বা কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হলো উইচ ইজ লিডিং টু কাফ অ্যান্ড কোল্ড, আপনি গ্রেড 2 টনসিলস ধরুন, গ্রেড 3 টনসিলস ধরুন, স্টেপ্টোকক্কাসের জন্য, স্টাফাইলোকক্কাসের জন্য, ওটার জন্য কি হয়, একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয় শরীরে। যার জন্য ওই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হওয়ার জন্য আমাদের যে ইমিউনিটিটা, আমাদের শরীর কি করে, ওটাকে রেসপন্ড করার জন্য মোর অ্যান্ড মোর অফ অ্যান্টিবডিজ তৈরি করে টু ফাইট ব্যাক দ্য অ্যান্টিজেন। ওই ঠান্ডার জন্য আমাদের এই নলিগুলো ছোট হয়ে যায়। অ্যাজ এ পিডিয়াট্রিশিয়ান আই উড সে যে পেরেন্টও কষ্ট পায় না, ডক্টরও কষ্ট পায় না, আলটিমেটলি কষ্টটা পায় বাচ্চাটা। এবং সিভিয়ার ডিস্ট্রেসের বাচ্চার হেড নডিং ও দেখা যায়, মানে নিঃশ্বাস নেওয়ার টাইমে ওদের মাথা নড়ে। ক্লিন ওয়াটার ইউজ করা উচিত, কারণ অনেক ওয়াটার বর্ন ডিজিজও হয় যেটা জলের মাধ্যমে ছড়ায়। এই জিনিসটা যদি আমরা ফার্স্ট এপিসোডে যদি আমরা ওটাকে ইন্টারভিন করতে পারি বা একটা প্রপার ট্রিটমেন্ট দিতে পারি, দেন দ্যাট কাফ এন্ড কোল্ড ওয়ন্ট গো টু আ সেকেন্ড স্টেপ, বা ওটা সিভিয়ার হবে না। ওয়েলকাম ডক্টর রাজদীপ চ্যানেল। উনি আগেও আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদেরকে অনেক কিছু নিয়ে বলেছেন, বিশেষ করে বাচ্চাদের সম্বন্ধে। তো আজকে আমরা ওনাকে পেয়েছি, ওনার একটা প্রসিজার রয়েছে এবং উনি ওনার টাইমটা দিতে পারছেন। সো থ্যাংক ইউ সো মাচ ডক্টর রাজদীপ। আমরা শুরুতেই চলে যেতে চাই, শীত পড়ে গেছে অলরেডি এবং শীতের শুরুতেই শিশুদের দেখেছি খুব সর্দি, কাশি, জ্বর এইসব সিমটমস থাকে। এটার মেইন রিজন কি, ইফ ইউ ক্যান জাস্ট শেয়ার দ্যাট? দেখুন, এটা রিজন মেইনলি একটা দেখতে হবে যে শীতে কি হয়, মেইনলি টেম্পারেচারটা ড্রপ হয়। অ্যান্ড দিস টেম্পারেচার, এই যে 18 ডিগ্রিজ, 20 ডিগ্রিজ, 16 ডিগ্রিজ, হোয়াট এভার ইউ সে, এই যে কোল্ড ওয়েদারটা, এটা হচ্ছে খুব সুইটেবল যে কোনো ব্যাকটেরিয়া বা যে কোনো ভাইরাসের গ্রোথের জন্য। ইট ইজ এ ভেরি অ্যাডাপটিভ, ভেরি গুড টেম্পারেচার ফর দেম টু গ্রো। ওরা মাল্টিপ্লাই খুব বেশি করে। তাছাড়া এটা একটা রিজন। তাছাড়া আরেকটা রিজন কি হয়, এই যে ঠান্ডা বাতাস যেগুলো হয়, এগুলা কিন্তু যখন আমাদের মানে নিঃশ্বাস প্রশ্বাসের নলিতে ঢুকে, তখন ওই ঠান্ডার জন্য আমাদের এই নলিগুলো ছোট হয়ে যায়, ভ্যাসো কনস্ট্রিকশন বলি এটা আমাদের নিজের ভাষাতে। যার জন্য কি হয়, ওই মিউকাস প্লাগিং গুলা বেশি হয়, সর্দিটা বেশি হয়, ওই যে নেজাল সিক্রিশনস গুলা ওগুলা ওখানে জমে যায়। আরেকটা রিজন হচ্ছে এই ঠান্ডার জন্য আমরা শীতে অতটা বেরোই না, আমাদের ইন হাউস ক্রাউডিংটাই বেশি হয়। এবার ধরুন বাড়িতে ধরুন 4টে না 5টা বাচ্চা আছে, বাড়িতে থাকতেই পারে। এবার তার মধ্যে একটার কাফ অ্যান্ড কোল্ড হলো, এবার যেহেতু সবাই বাড়িতে একসঙ্গে থাকছে, একটা ক্লোজিং এ থাকছে, তো এক থেকে অন্যজনের উপরে ছড়াচ্ছে। বিকজ এই কাফ অ্যান্ড কোল্ড যেগুলো হয়, এগুলো মোস্টলি ভাইরাল হয় অ্যান্ড দে আর রিয়েলি কন্টাজিয়াস। তো ওটা খুব ইজিলি ছড়ায়, ওটা স্নিজিং এর মাধ্যমে হোক, বা একটা বাচ্চা কোনো রানিং নোজের জন্য যে কোনো একটা হ্যান্ডকারচিফ বা কিছু ইউজ করলো, ওটাই আবার অন্য বাচ্চা ইউজ করলো। সো দিস আর দ্য রিজনস কি এই কোল্ডে, মানে এই উইন্টারে কাফ এন্ড কোল্ডটা বেশি দেখা যায় আর কি। দিস আর দ্য মেইন 3 রিজনস হুইচ আই ফিল ইন দিস উইন্টার। এরপর আমরা চলে যাই যে এই সময় আমরা ভাইরাল ফিভারটাও খুব দেখছি বা দেখে থাকি। এই ভাইরাল ফিভার স্পেশালি এই সিজনে কেন এত বেশি হয়? এই যে যেটা আপনাকে আমি রিজনটা বললাম, এটা ভাইরাল ফিভার হোক আর ব্যাকটেরিয়াল ফিভার হোক, ইট ক্যান হ্যাপেন বোথ ওয়েজ। এটা ইটস নট দ্যাট কি ভাইরাল ফিভার হতেই হবে, সাথে সাথে ব্যাকটেরিয়াল ফিভার হতে পারে। ইট ক্যান বি বোথ ওয়েজ, এন্ড দ্য মেইন রিজন ইজ অ্যাজ আই সেড, ইট ক্যান বি ভাইরাস আর ব্যাকটেরিয়া। এই টেম্পারেচারটা খুব সুইটেবল ফর দেম টু গ্রো। সো দ্যাটস ওয়াই। আর বাচ্চাদের আরেকটা রিজন হয়, বাচ্চাদের বড়দের থেকে বাচ্চাদের ইমিউনিটিটা একটু কম থাকে, ওদের কোপ আপ মেকানিজমটা একটু কম, বা ইট টেকস টাইম ফর দেম টু কোপ আপ, টু অ্যাডজাস্ট উইথ দ্য কাফ এন্ড কোল্ড। তো দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজনস অলসো, যে বাচ্চাদের ক্ষেত্রে ওটা একটু বেশি দেখা যায়। আমরা দেখেছি যে সর্দি কাশিতেও বাচ্চাদের তাদের একটা শ্বাসকষ্ট বা রেসপিরেটরি ডিসঅর্ডারস ও চলে আসে। তো
তো এটার মূল কারণ কি, যে ঠান্ডা লাগার থেকেই শ্বাসকষ্টটা লিঙ্কেজ রয়েছে? এবার একটা দেখুন, এই কোনো বাচ্চা আপনি দেখবেন হট করে একদম সিভিয়ার নিউমোনিয়া নিয়ে আসবে না। ওর একটা লং টাইম হিস্ট্রি থাকে। যে কোনো নিউমোনিয়া, যেটা আমরা সিভিয়ার বলি, যার হসপিটালাইজেশন এর দরকার পড়ছে, যার ইনকিউবেশন এর দরকার পড়ছে, যার নেবুলাইজেশন এর দরকার পড়ছে, ও বাচ্চারা কিন্তু ডাইরেক্ট নেবুলাইজেশন এর কোনোদিনও দরকার পড়ে না। ওটা স্টেপ বাই স্টেপ নরমালি কাফ অ্যান্ড কোল্ড দিয়ে স্টার্ট হয়। ওটা হুম, হয়তো আমরা অ্যাজ আ পেরেন্ট আমরা নেগলেক্ট করি যে ঠিক আছে হালকা সর্দি কাশি লেগে আছে, একটা হুম, মন্টেলিউকাস দিয়ে দিই বা কিছু একটা ওষুধ দিয়ে দিই, ইট উইল সাবসাইড, ইট উইল ঠিক হয়ে যাবে। কিন্তু রাইট। ওটা অ্যাকচুয়ালি ঠিক হয় না। ইট গোজ হুম, অ্যান্ড অন অ্যান্ড অন। তো ওটা এখন স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ করে 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 ওটা কিন্তু ভিতর ওর কিন্তু ইনফেকশনটা বাড়ে। তার সাথে সাথে কি হয়, মিউকাস প্লাগিং ও বাড়ছে, সিক্রিশনস ও বাড়ছে, হুম, আস্তে আস্তে বুকে কফটা জমছে। এবার হুম, ধীরে 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 এই কাফ অ্যান্ড কোল্ড লিডস টু আলটিমেটলি নিউমোনিয়া। ওকে, ওকে। হুম, কোনো হুম, বেবির ডাইরেক্টলি নিউমোনিয়া হতে পারে না আনটিল আনলেস ওটা কনজেনিটাল কিছু আছে, লাইক সিস্টিক ফাইব্রোসিস, যার ইমিউনিটি কম্প্রোমাইজ অলরেডি আছে, তার হুম, নিউমোনিয়া হওয়া ইজ ডিফারেন্ট। বাট when it হুম, comes to a healthy baby who is a like a baby is a fine baby and ডাইরেক্টলিও কোনো জন্য নিউমোনিয়া নিয়ে আসতে পারে না। ওর সবসময় একজনের হিস্ট্রিটা খুব দরকার, আর ডেফিনেটলি 99.99% টাইমস যেটা আমরা হিস্ট্রি দেখি, যে ওর হুম, একটা লং টাইম কাফ এন্ড কোল্ড এর হিস্ট্রি আছে বা লং টাইম কোনো একটা ইলনেস আছে ব্যাক অফ দা হুম, হুম, গ্রাউন্ডে, যার জন্য ওকে। কিন্তু ওর নিউমোনিয়া হচ্ছে। হুম, হুম, তো এই জিনিসটা যদি আমরা ফার্স্ট এপিসোডে যদি আমরা ওটাকে ইন্টারভিন করতে পারি বা একটা প্রপার ট্রিটমেন্ট দিতে পারি, দেন হুম, দ্যাট কাফ এন্ড কোল্ড won't go to a second step বা ওটা সিভিয়ার হবে না। ওকে, So ওকে, that is what I try to do. What we pediatricians try to do is to like not to let that pneumonia happen. হুম, যাতে ওটা আবার না ঘুরে আসে বা যেটা ওটা করতে পারে। Exactly. So not only we treat the sign symptoms, but also we treat the etiology যে কেন হচ্ছে। আমরা এটাও শুনে থাকি যে ঠান্ডা লাগলে নাকি বাচ্চাদের ইমিউনিটিটা বাড়ে। এটা আমরা শুনে থাকি। এটার সাথে কি কোনো লিঙ্কেজ আছে যে ঠান্ডা বা সর্দি লাগলে বাচ্চাদের ইমিউনিটিটা বাড়বে, মানে তার প্রতিরোধ ক্ষমতাটা কি বাড়বে? সেটার সাথে কি কোনো লিঙ্ক রয়েছে? এটার অ্যাকচুয়ালি কোনো সেরকম কোনো স্টাডি নেই, কিন্তু কিছু কিছু জায়গায় সেটা আমিও পড়েছি যে হোয়াট হ্যাপেন্স ইজ, যখন আপনার কাফ অ্যান্ড কোল্ড হলো বা কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হলো which is leading to cough and cold, হ্যাঁ, হ্যাঁ। আপনি গ্রেড 2 টনসিলস ধরুন, গ্রেড 3 টনসিলস ধরুন, স্ট্রেপ্টোকক্কাস এর জন্য, স্টাফাইলোকক্কাস এর জন্য, ওটার জন্য কি হয়, একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হয় শরীরে। হুম, হুম, হুম। যার জন্য ওই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হওয়ার জন্য আমাদের যে ইমিউনিটিটা, আমাদের শরীর কি করে, ওটাকে রেসপন্ড করার জন্য মোর অ্যান্ড মোর অফ অ্যান্টিবডিজ তৈরি করে টু ফাইট ব্যাক দ্য অ্যান্টিজেন। রাইট, তো রাইট। ওই স্টেপটাকেই আমরা বলছি যে একটু লাইক যে প্রলিফারেশন, যে অ্যান্টিবডিজ যে মাল্টিপ্লাই হচ্ছে আপনার শরীরে, যেটা গুড অ্যান্টিবডিজ, হুম, হুম, হুম। ওটা যে ট্রিগার হচ্ছে টু অ্যাজ এ প্রোটেক্টিভ মেকানিজম, ওকে। হুম, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। অ্যান্ড সেটা কোথাও না কোথাও আমরা এইভাবে বলা হয় যে ইমিউনিটিটা বাড়ছে বা সামথিং লাইক দ্যাট, বাট অ্যাকচুয়ালিতে সেরকম ভাবে কোনো নেই যে আজকে সর্দি কাশি হলো তো বাচ্চার লাইফ লং ইমিউনিটি বেড়ে গেল বা সামথিং। কারেক্ট। ইট হ্যাপেন্স ফর আ পিরিয়ড অফ টাইম। হুম, ধরুন একটা হুম। কাফ এন্ড কোল্ড হলো, তো বাচ্চার রাইট। অ্যান্টিবডি তো বাড়লো, কাফ এন্ড কোল্ড হওয়ার পর যে অ্যান্টিবডিজটা যেটা বাড়লো ওটা একটা সার্টেন পিরিয়ড অফ টাইমের জন্য থাকবে আনটিল আনলেস ওই কাফ এন্ড হুম, কোল্ডটা ঠিক হয়ে যাচ্ছে। কারেক্ট। ওকে। Once the হ্যাঁ। cough and cold gets okay, হুম, the হুম। body will come to its normal maintenance, ওকে। its normal আচ্ছা, mechanism. আচ্ছা। ওকে, ওকে। ওটা হুম, ওরকম নয় যে একবার কাফ এন্ড কোল্ড হলো তার এফেক্টের জন্য যে অ্যান্টিবডিজ গুলো তৈরি হলো, ইট উইল স্টে লং লাইফ অর সামথিং লাইক দ্যাট, সেরকম কিছু ব্যাপার নেই। অফকোর্স ইট হুম, উইল হেল্প ইন বিল্ডিং আপ দ্য ইমিউনিটি, হুম। বাট ফর আ সার্টেন পিরিয়ড অফ টাইম। এই যখন ঠান্ডা লাগছে তখন আমরা এটাও দেখেছি যে প্যারেন্টসরা, মানে মা-বাবারা, তারা অনেক রকমের টোটকা বা এরকম ঘরের হোম রেমেডিস তারা করছে। তাদেরকে আমরা কিভাবে বলতে পারি বা সাজেস্ট করতে পারি যে কখন তাদের মানে একজন ডাক্তারবাবুর কাছে বা পেডিয়াট্রিশিয়ান এর কাছে নিয়ে যাওয়া উচিত? কোন সময়ে তাদেরকে নিয়ে যাওয়া উচিত? ফর এক্সাম্পল আমি আপনাকে একটা 2 মান্থস ওল্ড এর বাচ্চার ক্ষেত্রেই বলছি। হু, একটা হু, ধরুন একটা হেলদি 2 মান্থস ওল্ড বাচ্চা আছে, তার কাফ এন্ড কোল্ড হলো, হু, হু, যেটা আমরা বাড়িতে খেয়াল রাখতে বলি যে বাচ্চা দুধ টেনে খেতে পাচ্ছে কিনা, হুম, মুখ বন্ধ করে নিঃশ্বাস নিতে পারছে কিনা,
নেজাল ফ্লেয়ারিং হচ্ছে কিনা, যখন বাচ্চা যে কোনো, আমরাও যদি দৌড়াই আমাদেরও মানে আমরাও যদি যদি হাঁপাই বা নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, আমাদেরও কিন্তু এটা নেজাল নেজাল অ্যালার্নেজাই বলে এটাকে, এটা রাইট, ফুলে রাইট। যায় নিঃশ্বাস নেওয়ার জন্য, কারণ এটা সারফেস এরিয়াটা বাড়ে টু গেট হুম, মোর অফ এয়ার। ওটা ওকে। হচ্ছে কিনা। দেন সাম আচ্ছা। কাইন্ড অফ রিট্রাকশনস, যেটা সুপ্রাস্টেনাল রিট্রাকশন বলি, ইন্টারকোস্টাল রিট্রাকশন বলি, সাবকোস্টাল রিট্রাকশনস বলি, এসব হুম, আছে কিনা। হুম, এবং সিভিয়ার ডিস্ট্রেসের বাচ্চার হেড নডিং ও দেখা যায়, মানে নিঃশ্বাস নেওয়ার টাইমে ওদের মাথা নড়ে, হুম, যদি আচ্ছা, সিভিয়ার ডিস্ট্রেসের বাচ্চা থাকে। আচ্ছা, ওকে। তো হুম, সেই সব জিনিসগুলো আমরা অ্যাজ আ ডেঞ্জার সাইন, আমার কাছেও যখন চেম্বারে কোনো পেশেন্ট আসে কাফ কোল্ড নিয়ে, আমি মেডিসিনের সাথে সাথে লাস্টে হুম। এটাও বলেছি হোয়াট আর দ্য ডেঞ্জার সাইন্স ইউ শুড লুক ফর অ্যাট হোম। জিনিসগুলো নরমাল নয়। মানে মনে হচ্ছে যে সাধারণ নরমাল নয়। নয়, কোনগুলো দেখতে হবে, আর যেটা দিয়ে দেখতে আপনাকে ভাবতে হবে যে আপনাকে হসপিটালে হুম, দৌড়াতে হবে বা বাচ্চাটাকে হসপিটালে নিয়ে যেতে হবে। তার হুম, মধ্যে হেড নডিং আছে, হেড টু টো যদি আমরা দেখি, একটা হেড হুম, নডিং আছে, নেজাল ফ্লেয়ারিং আছে, হুম, মাউথ ওপেনিং, বাচ্চা ঘুম, আমাদেরও যদি সর্দি কাশি খুব হয়, আমরাও কিন্তু মুখ বন্ধ করে নিঃশ্বাস নিতে পারবো না, আমাদেরও মুখ খুলে নিঃশ্বাস নিতে হবে। সেম ইজ উইথ দ্য কিড অলসো। বাচ্চা হ্যাঁ, মুখ হ্যাঁ, বন্ধ করে যদি নিঃশ্বাস নিতে পারে, দেন হিজ নোজ ইজ অলসো ফাইন, হিজ লাংস হুম, ইজ অলসো ফাইন। হুম, হুম, তার সাথে সাথে ইন্টারকোস্টাল রিট্রাকশনস আমরা দেখি, বাচ্চা হুম, দুধ টেনে খেতে পারছে কিনা, ওভারঅল বাচ্চা কিরকম আছে অ্যাক্টিভিটি সেটা আমরা দেখি, সিক লুকিং আছে কিনা, বাচ্চাটা লেথার্জিক আছে কিনা, বাচ্চাটার ফিভার আসছে কিনা। তো দিস আর দ্য ডেঞ্জার সাইন্স অর রেড ফ্ল্যাগ সাইন্স, যেটা সব পেরেন্টসদের দেখা উচিত বাচ্চাদের ক্ষেত্রে। হোম রেমিডিজ যেটা আমরা বলি আর কি, সেটা একটু যদি বড় বাচ্চাকে আমরা কনসিডার করি, 4 ইয়ার্স, 5 ইয়ার্স, 6 ইয়ার্স, যদি হুম, বাচ্চাকে আমরা কনসিডার করি, হুম, তাদের যদি মাইল্ড কাফ কোল্ড থাকে, তার আমরা হিস্টামিন, অ্যান্টি হিস্টামিনিক্স দিতে পারি, যেটা লিভোসিট্রিজিন, মন্টিলিউকাস্ট অ্যাকর্ডিং টু দ্য ডোজ আমরা দিতে পারি। তার সাথে সাথে যেটা আমরা বলতে পারি ওটা হচ্ছে স্টিম ইনহেলেশন, হুম, হুম। যেটা আমরা অ্যাডভাইস করি, স্টিম ইনহেলেশন বা গার্গিল করা, লিউকওয়ার্ম ওয়াটার দিয়ে গার্গিল করা, ইট অলসো স্টিম হেল্পস। ইনহেলার ধরুন, বা একটা ডেকচিতে জল গরম করে বাচ্চাকে সামনে বসিয়ে গামছা বা হ্যাঁ, কোনো হ্যাঁ, আ এটা এটা পড়শি আমি আপনাকে এজ লিমিট এর জন্য বললাম 4 ইয়ার্স, 5 ইয়ার্স, 6 ইয়ার্স, কারণ এটাতে বাচ্চার কোঅপারেশন দরকার, এটা আপনি ফোর্সফুলি করাতে পারবেন না ছোট বাচ্চাকে। লাইক টু ওটা ইয়ার্স সম্ভব 3 ইয়ার্স এর বাচ্চা একটা স্টিম ইনহেলেশন করতে পারবে না। পারবে তো না। এর জন্য 1 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা, ইনফ্যাক্ট 4 বছরের অনেক বাচ্চাও কিন্তু পারে না। আর হুম। এই জন্য আমরা ওই বাচ্চাদের অ্যাডভাইস করিও না পেরেন্টসদের যে বাড়িতে গিয়ে গার্গিল হ্যাঁ, করাবেন বা স্টিম ইনহেলেশন আমার করাবেন, বিকজ আর জোর প্র্যাকটিক্যালি ইট ইজ নট পসিবল। মানে জোর করেও এটা নয় যে হ্যাঁ, আমি জোর করে বসিয়েছি বাচ্চা এক্সাক্টলি, কাঁদছে। কারণ হ্যাঁ, ওরকম বাচ্চারই কষ্ট হবে। দ্য বেবি উইল হুম, স্টার্ট ক্রাইং, দ্য বেবি উইল বিকাম ইরিটেটেড। অ্যান্ড ইয়েস। ওই বাচ্চাকে যদি আপনি গার্গেল করাতে দিন, দ্যাট লিকুইড মাইট চোক অলসো। তাছাড়া নিজের বডি টেম্পারেচার মেনটেন করে রাখা, হুম, একটা ক্লিন এনভায়রনমেন্ট রাখা, যদি কোনো বাচ্চার বাড়িতে ধরুন অনেক কটা বাচ্চা আছে বা অনেক কটা লোক আছে, তার হুম, একটা বাচ্চা ধরুন কাফ কোল্ড হয়েছে, তো রাইট। তার থেকে একটু দূরে থাকা, হুম, at হুম। least for 5 to 7 days, so that ওই কন্টামিনেশনটা না হয়। কারণ ও মোস্ট অফ দ্য কাফ এন্ড কোল্ড যেটা আমরা উইন্টার্সে দেখি, দ্যাট ইজ ভাইরাল। ভাইরাল ফিভার ইজ ভেরি নোটোরিয়াস, ওটা খুব তাড়াতাড়ি স্প্রেড করে, ইট স্টেজ ফর হুম, 7 days ম্যাক্সিমাম, নট মোর দ্যান দ্যাট। ইয়েস। বাট ইটস ভেরি নোটোরিয়াস, অ্যান্ড ওটা খুব তাড়াতাড়ি কন্টামিনেন্ট হয়, স্প্রেড করে। গ্রামাঞ্চলে আমাদের পরের প্রশ্নতে চলে আসি যে, গ্রামাঞ্চলে বা স্মল টাউন ছোট শহরেতেও আমরা দেখেছি যে, ঠান্ডা লাগলো, বাচ্চার কিছু অসুবিধা হয়েছে বা জ্বর হয়েছে, আমরা দৌড়ে গিয়ে ওষুধ দোকান থেকে ওষুধ কিনে বাচ্চাকে দিচ্ছি। এটা কতটা ঠিক? মানে এটা কি আদৌ করাটা উচিত? বা এবার দেখুন, এবার এই সর্দি কাশিতেও অনেক রকমের টাইপ অফ কফ হয়। হ্যাঁ, It can be a dry cough, it can be a wet cough, হ্যাঁ, it হ্যাঁ, can be a ঠিক। spasmodic cough. So হ্যাঁ, হ্যাঁ। সব ডিফারেন্ট কফের ডিফারেন্ট ট্রিটমেন্ট আছে। হুম, একদম। আনটিল আনলেস বাচ্চাটার বুকে যদি কোনো কফ নেই, বাচ্চাটা হুম, যদি ড্রাই কফ করে যাচ্ছে, জাস্ট হ্যাঁ, শুকনো কাশি, আর হুম, তাকে যদি আমি কোনো মিউকোলাইটিক দিচ্ছি, মানে কফ গলিয়ে বের করারও ওষুধ পাওয়া যায়, সেটা যদি আমি দিচ্ছি, এক্সপেক্টোরেন্ট যেটাকে বলি আমরা, হুম, হুম, হুম। ওটা কিন্তু লাভ হবে না, কারণ ওর বুকে কিছু নেই। হ্যাঁ, The child কারেক্ট। is having a dry cough. We হুম, will হুম, have to হুম। give something else. একদম। হুম,
হুম, লাইক ক্লোরফেনিরামিন, ফিনাইলেফ্রিনের কম্পোজিশন আছে বা লিভোসিট্রিজিনের কম্পোজিশন আছে। বুকে পুরো পুরো কফ জমে আছে। তাকে যদি আমি ড্রাই কফের মেডিসিনস দিই, ওই কফটা হুম, কিন্তু বেরিয়ে আসবে না। আমাকে একদম। টারবিউটালিন দিতে হবে, তার সঙ্গে অ্যামরক্সল দিতে হবে, তার সঙ্গে গুয়াফেনিসিনের একটা কম্পোজিশন দিতে হবে। তো দ্যাট হুম, ম্যাটার্স, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেটা হুম, অনেক জায়গায় অনেক পেশেন্টও মিস করে, অনেক জায়গায় যে ও দোকান থেকে ওষুধ নেওয়া হচ্ছে সেটাও মিস হুম, করে। কারণ ওনাদের কাছে স্টেথোস্কোপ থাকে না, স্বাভাবিক ব্যাপার। তো অস্কালটেট করতে হবে। অস্কালটেট হ্যাঁ, করে দেখতে হয় যে বাচ্চাদের এয়ার এন্ট্রি দুটো লাংসে ইকুয়ালি যাচ্ছে কিনা, কোনটাতে হুম, বেশি যাচ্ছে, কোনটাতে কম যাচ্ছে, কতটা কফ জমে আছে। দরকার পড়লে একটা এক্স-রে করতে হয়। ডিপেন্ডিং আপন দ্যাট আমাকে ওই রেসপেক্টিভ মেডিসিনটা দিতে হবে, যে আমাকে মিউকোলাইটিক দিতে হবে না নন মিউকোলাইটিক ড্রাগ দিলেও হবে। আমাকে ইয়েস, দরকার পড়লে নেবুলাইজেশন দিতে হবে কিনা। অনেক টাইমে কি হয়, এই যে এটা একটা চেইন, একটা সাইকেল হয়। কি হয়, কাফ কোল্ড হয়, কাফ কোল্ড হওয়ার জন্য একটা নর্মাল পেরেন্ট দোকানে গিয়ে ফার্মাসিতে গিয়ে একটা কাফ কোল্ডের ওষুধ নিয়ে নিল। হুম, এবার ওই কাফ কোল্ডের মেডিসিনও 4 থেকে 5 দিন খাওয়ায়, তারপরেও দেখে ঠিক হচ্ছে না। কিন্তু অন দা আদার হ্যান্ড কি হয়, ওর কাশিটা আরো বেড়ে যায়, কারণ ওই ডে 1 থেকে অ্যাকচুয়াল ট্রিটমেন্ট পায়নি। রাইট, হুম, তারপরে এবার ধরুন একটা পেরিফেরির কোনো ডাক্তারের কাছে গেল, ও কোনো স্টেরয়েড লিখলো বা কিছু লিখলো, সামহাউ কিছুটা ঠিক হয় কিন্তু পুরোপুরি ভাবে ঠিক হয় না। এবার কারেক্ট, লাস্টলি দে কাম টু আস, যখন কেসটা ইনফেকশনটা আরো বেড়ে গেছে, যখন বুকে কফটা আরো বেড়ে গেছে, যখন ওই রেসপেক্টিভ মিউকোলাইটিক সিরাপ দিয়েও ওই কফটা পুরোপুরি ভাবে ঠিক হবে না। কারণ এই যে ওষুধগুলো হয় লিকুইড, যে মিউকোলাইটিক বা কফ সিরাপ গুলো, এটা হুম, একটা লিমিটেড ইনফেকশনের উপরেই কাজ করতে পারে, এন্ড ইট টেকস টাইম 24 to 48 আওয়ার মিনিমাম টু হুম, খুব স্টার্ট দ্য বেশি, এফেক্ট। একদম, হুম, এরকম না যে জাস্ট আমি এখন ওষুধ দিলাম, তার 2 ঘন্টা পর থেকেই কফটা বেরোতে গলতে শুরু করবে। কারেক্ট, ইট টেকস টাইম। আর একটা বাচ্চাদের, যেটা ছোট বাচ্চাদের স্পেশালি প্রবলেম কি, ওরা কিন্তু কফ যেরকম আমরা কাশি করে বের করতে পারি, ওরা কিন্তু পারে না। পারে না, ওদের হুম, কফটা কিন্তু গলে পায়খানার রাস্তা দিয়ে বেরোয়। সো ইট ইজ আ টাইম টেকিং প্রসেস। রাইট, অ্যান্ড রাইট, এই যে লিকুইড মেডিসিন গুলো, এটা একটা সার্টেন অ্যামাউন্ট অফ বুকে যে কফ জমে আছে সেটাকে গলিয়ে বের করতে পারে, তার উপর পারে না। কিন্তু আমাদের কাছে ম্যাক্সিমাম যে পেশেন্ট গুলো আসে, তাদের যেটা আমরা দেখি যে বুকে অনেকটাই কফ জমে আছে, যেটা এই লিকুইডটা দিয়েও ঠিক হয় না, বা লিকুইড দিন বা অ্যান্টিবায়োটিক দিন, তখন হুম, আমাদের যেতে হয় নেবুলাইজেশনে। হুম, তো হুম, এই হুম, জিনিসটা একটা পুরো সাইকেল ভাবে চলে। তো হুম, মানে, তো প্রথম স্টেপটাই যদি আমি ঠিক করে নিই, হুম, প্রথম হুম, স্টেপে যদি আমি ওকে একটা প্রপার কাফ সিরাপ, যেটা ড্রাই কাফের জন্য হোক বা ওয়েট কাফের জন্য হোক, যেটা দেওয়া হয়, তার সঙ্গে ওর কজটা কেন, বাচ্চার গ্রেড 2 টনসিলস, গ্রেড 3 টনসিলস আছে কিনা, অ্যালার্জির হুম, হিস্ট্রি আছে কিনা, বাড়িতে হুম, আরো কারোর কাফ কোল্ড হচ্ছে কিনা, এইসব কারেক্ট, জিনিস আমাদের হিস্ট্রি নেওয়াটা খুব দরকার হয়। হুম, হুম, তার সাথে ওকে, সাথে যদি এই জিনিসগুলোর টেকেন কেয়ার অফ হয়, হুম, দেন হুম, বাচ্চাটা ওই স্থিতিতে যাবে না। কিন্তু এট টাইমস আমরা এই জিনিসটাকে নেগলেক্ট করি অ্যাজ আ পেরেন্ট, হুম, যেটা আমাদের একদম করা উচিত না। কারণ অ্যাজ এ পিডিয়াট্রিশিয়ান আই উড সে যে পেরেন্টও কষ্ট পায় না, ডক্টরও কষ্ট পায় না, আলটিমেটলি কষ্টটা পায় বাচ্চাটা, অ্যান্ড ঠিক। ইট দেন বিকামস ডিফিকাল্ট। এই সময় বাচ্চাদের তাদের মানে জল যেটা ব্যবহার করতে হবে সেটা কি ঠান্ডা বা গরম হওয়া উচিত? বা এই শীতকালে বিশেষ করে তাদের কি ধরনের খাওয়া-দাওয়া করানো উচিত? যেটা জলের ক্ষেত্রে আপনি বললেন, ওটা শীতকালের জন্যও বলবো না, আই উইল অলওয়েজ। হ্যাঁ, এখন টেম্পারেচারের ক্ষেত্রে অফকোর্স একটু লিউকওয়ার্ম ওয়াটার ইউজ করা উচিত। মানে বাট নরমালি যেটা বলবো, যে যেটা বলা হয় যে ক্লিন ওয়াটার ইউজ করা উচিত, কারণ অনেক ওয়াটার বর্ন ডিজিজও হয় যেটা জলের মাধ্যমে ছড়ায়। কারেক্ট। টাইফয়েড যদি ক্লিন ওয়াটার না ইউজ করা হয়, টাইফয়েড হয়, হুম, লেপ্টোস্পাইরোসিস হয়। এগুলো যদি ক্লিন ওয়াটার না ইউজ করা হয়, তার জন্য হয়। আর এমনি লিউকওয়ার্ম ওয়াটার ইজ ফাইন, কারণ এখন অ্যাকচুয়ালি যদি জলের টেম্পারেচার আপনি দেখেন, আমাদের আশেপাশে সারাউন্ডিং রুমের টেম্পারেচার ইজ 18, প্লাস জল রাইট। তো এখন ট্যাঙ্কিতে স্টোর থাকে, তো ওটা আরো ঠান্ডা হবে। হুম, হুম, তো হুম। ইটস বেটার কি লিউকওয়ার্ম ওয়াটার ইউজ করা উচিত। আর খাবার দাবারের দিক থেকে সব রকমই খাবার খেতে পারে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু গ্রিন ভেজিটেবলস, যেটাতে হুম, ভিটামিন সি আছে, যেরকম সাইট্রাস ফুড, কমলা লেবু, হুম, বাতাবি লেবু, হুম, হুম। যেটাতে বা ভিটামিন সি শাকসবজি। আছে, জিঙ্ক, হুম, হুম, জিঙ্ক খেতে হবে। আহ এই উইন্টারে যেটা ফ্রুটসে আমি যেটা নিজের পেশেন্টদের বলি অ্যাভয়েড করতে, ওটা হচ্ছে কলা। হুম, আচ্ছা, যে ওকে। বাচ্চাদের কাশি আছে, সর্দি আছে, তাকে আমি কলা একটু অ্যাভয়েড করতে বলি। মিষ্টি হুম, আলু খেতে পারে, খেজুর হুম, খেতে পারে। ওকে। ভাত বা খিচুড়ি যেটা খাচ্ছে, ওটার মধ্যে ঘি, বাদাম,
এসব মিক্স করে খেতে পারে। সেরকম কোনো স্পেসিফিক সেরকম কোনো ব্যাপার নেই। তিল খেতে পারে, তিলের গুড় যেটা হয়, তিলের লাড্ডু, যেটা এই উইন্টারে কেন বলা হয় খাওয়ার জন্য, কারণ তিল যেটা হয় ওটা শরীরকে গরম রাখে। সেসেমি সিডস যেটা বলি আমরা, উপরে ছড়িয়ে দিই আর কি। তো আচ্ছা। এই খাবারগুলো যদি আপনি বাচ্চাকে খাওয়ান তাহলে ইটস গুড। আদারওয়াইজ আর নর্মাল ফুড যেটা বাড়িতে সবাই খাচ্ছে, ওকে। ওটাও যদি খাওয়ানো হয়, ইভেন দ্যাট ইজ অলসো ওকে, দ্যাট ইজ অলসো অ্যাকসেপ্টেবল। এরপরে আমরা চলে যাই সেকশনে যে এই যে সর্দি কাশিগুলো হচ্ছে এটার মধ্যেও আবার অনেক ধরন রয়েছে। মানে একটা তো সিজনাল যেটা হচ্ছে রানি নোজ, বা আরেকটা হচ্ছে যেটা আমরা দেখে থাকি যে অ্যালার্জিক স্নিজিং রানি নোজ। তো এইটার মধ্যে কিভাবে পেশেন্টসরা বা মা-বাবারা তারা এটাকে ডিফারেনশিয়েট করবে যে কোনটা শীতের এটা জন্য, রোগের জন্য হচ্ছে আর কোনটা অ্যালার্জির জন্য হচ্ছে? এটা অ্যাকচুয়ালি না একটা প্যাটার্ন আমাদের দেখতে হয়। ধরুন একটা 4 বছরের বাচ্চা আসলো আমার কাছে, ফার্স্ট টাইম আমার কাছে এসছে, আর ফার্স্ট টাইম ওর কাফ অ্যান্ড কোল্ড হয়েছে, হুম, দেন ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর মি টু সে কি ওটা অ্যালার্জির জন্য হয়েছে না সিজনালের জন্য হয়েছে। কারণ আমাকে ওকে। দেখতে হবে, যদি অ্যালার্জির জন্য আমি ভাবি তাহলে আমাকে কোনো ট্রিগারিং ফ্যাক্টর খুঁজতে হবে, যে কোনো ট্রিগারিং ফ্যাক্টর আছে কিনা, খাবারের দাবারের জন্য কোনো অ্যালার্জি আছে, কোনো খাবারের দিক থেকে অ্যালার্জি আছে কিনা, ধুলোর দিক থেকে অ্যালার্জি আছে কিনা, বাবার দিক হুম, থেকে বা মায়ের দিক থেকে কোনো অ্যালার্জির হিস্ট্রি আছে কিনা, বাড়িতে হুম, কোনো জন্তু জানোয়ার আছে কিনা, বাড়ির ওকে, আশেপাশে কোনো কনস্ট্রাকশন হচ্ছে কিনা। তো হুম, অ্যালার্জিক কাফ অ্যান্ড কোল্ড এর কোনো না কোনো একটা ট্রিগার পয়েন্ট থাকবে। অ্যান্ড রাইট। ইটস ভেরি ডিফিকাল্ট টু জাজ। যে বাচ্চা হুম, আপনার কাছে প্রথমবার এসছে, আর ওই বাচ্চাটা ধরুন প্রথমবার কাফ অ্যান্ড কোল্ড হয়েছে, হুম, ওকে আমি কোনোদিনও বলতে পারবো না যে ওটা অ্যালার্জিক কাফ অ্যান্ড কোল্ড হয়েছে বা সিজনাল কাফ অ্যান্ড কোল্ড হয়েছে, আনটিল আনলেস কোনো ট্রিগারিং পয়েন্ট থেকে থাকে। ওকে, যদি ওকে। অফকোর্স বাড়িতে জন্তু জানোয়ার আছে, বাড়ির আশেপাশে কনস্ট্রাকশন হচ্ছে, বাড়ির মা বাবা দুজনেই অ্যালার্জিক, then I can say okay, this can be a allergic, but it's not confirmed until unless I do some specific tests হুম, like serum IgE ওকে, বা অনেক কটা স্পেসিফিক, মানে একটা স্পেসিফিক টেস্ট হয় যেটাতে আপনার পুরো লিস্ট দিয়ে দেয় যে কোন জিনিসে আপনার অ্যালার্জিটা হচ্ছে, কোন হুম, খাবারে আপনার অ্যালার্জিটা হচ্ছে। খাবারের ওরকম হুম, একটা টেস্ট হয় হুম, যে হুম, ওই স্পেসিফিক খাবারের জন্য আপনার অ্যালার্জিটা হচ্ছে, সেটা আপনাকে বলে দেওয়া, মানে ওটা মেনশন হয়ে যায় ওটা ওই টেস্টে। আর তাছাড়া যেটা সিজনাল আপনি বললেন, সিজনাল একটা যেটা আমরা, ওটাও আমরা হিস্ট্রিতে নিই যে গরমকালে বেশি হয় না ঠান্ডাকালে বেশি হয়, দিনের বেলা হুম, হয় না রাতের বেলা হয়। তো হুম, ওটা একটা প্যাটার্ন থাকে। আচ্ছা, ওই হুম, প্যাটার্নটাকে আমাদের অবজার্ভ করতে হয়। ওরকম কোনো স্পেসিফিক ডেফিনিশন নেই কি বাই দিস ডেফিনিশন উই ক্যান সে ইট অ্যাজ আ সিজনাল, বাই দিস রাইট, ডেফিনিশন উই ক্যান কল ইট অ্যালার্জিক। ওটা ওকে, অ্যাকচুয়ালি আমাদের অবজার্ভ করতে হয়, মোর অফ পেরেন্টস দের অবজার্ভ করতে হয়। এই জন্য আমরা পেরেন্টস কে বেশিরভাগটা জিজ্ঞাসা করি যে বাচ্চার হুম, কখন হয়, বছরে কবার হয়, আর কোন হুম, টাইমে হয়, শীতের টাইমে বেশি হয় না গরমের টাইমে বেশি হয়, হাওয়া ওকে, যখন চলে তখন বেশি হয়। কারণ অনেকবার কি হয়, গ্রামে হুম, গঞ্জে দেখবেন যে আশেপাশে যে ফার্মিং গুলো হয়, হুম, আর যখন হাওয়াটা বয়, যে এই যে ফুলগুলো থাকে ওটার মধ্যে যে পোলেন থাকে, পোলেন ডাস্ট, হ্যাঁ, ইয়েস, ইয়েস। ওই পোলেন ডাস্টের জন্য কিন্তু অনেক টাইমে ওটা কাফ এন্ড কোল্ড ট্রিগার হয়। করতে পারি? যে সরি, আমরা অনেক দেখি যে ডাস্ট অ্যালার্জি এটা খুব কমন আমরা আজকাল দেখছি। তো এই ডাস্ট মানেটা কি? ডাস্ট মানে কি পোলেনস না অন্য কিছু হতে পারে? ডাস্ট ক্যান বি এনিথিং। হ্যাঁ, রাইট। হুম, ডাস্ট ক্যান বি, আপনার বাড়ির পাশে যে কনস্ট্রাকশন হচ্ছে ওখান থেকে যদি সিমেন্ট উড়ে আসে, ওটাকেও হুম, আপনি ডাস্টই কনসিডার করবেন, বিকজ ইউ নেভার নো হোয়াট ইজ ইট। ইয়েস, হুম, হুম, এবার কোনো ওকে, খাবারের জন্য যদি হচ্ছে তাহলে আপনি বলবেন না যে ওটা ডাস্ট অ্যালার্জি, ইট ইজ ফুড অ্যালার্জি। সো এই জিনিসটা বুঝতে হবে আমাদের। হুম, এবার বাচ্চার কোনো জন্তু জানোয়ারের জন্য হচ্ছে, তাহলে ওটা পেটস অ্যালার্জির জন্য হচ্ছে, কারণ ওদের লোম থেকেও হয়। ইয়া, ওকে, হুম, সো অ্যালার্জিক কাফ অ্যান্ড কোল্ড ক্যান বি বিকজ অফ মেনি রিজনস। হুম, 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 বাট ওকে, যেটা সিজনাল আমরা দেখি ওটা একটা স্পেসিফিক মান্থে থাকে, ওই মান্থটা শেষ হয়ে গেলে আবার বাচ্চাটা ঠিক হয়ে যায়, আবার পরের বছর আবার ওই স্পেসিফিক মান্থের মধ্যে ওর কাফ অ্যান্ড কোল্ড হচ্ছে। ওয়ান্স দ্যাট ওকে, ওই মান্থটা একবার ঠিক চলে গেলে, কেটে গেলে আবার বাচ্চাটা ঠিক হয়ে যাচ্ছে। তো এটা একটা হুম, স্পেসিফিক প্যাটার্ন আমাদের দেখতে হয়। ওটা ইট ইজ ভেরি ডিফিকাল্ট। একটা ফার্স্ট পেশেন্ট, একটা ফার্স্ট কেস, ওর ফার্স্ট টাইম কাফ অ্যান্ড কোল্ড হয়েছে ওরকম ভাবে জাজ করা, ইটস ভেরি ডিফিকাল্ট আনটিল এন্ড আনলেস ওর প্রপার হিস্ট্রি যাওয়া, মানে যদি নেওয়া না থাকে। এবারে আমাদের শেষ পর্বে চলে আসি। শেষ পর্বের প্রশ্নতে
যে কোন সময়ে ভ্যাকসিনস নেওয়া উচিত বা ভ্যাকসিন যেটা প্রিভেন্টিভ বলা ভ্যাকসিনটা রিকমেন্ড করবেন আপনি স্পেশালি ফর প্রিভেনশন? কাফ অ্যান্ড কোল্ড এর ক্ষেত্রে আমি যেটা যেটা আমরা 6-10 উইকসে যেটা অলওয়েজ দিই ওটা হচ্ছে ডিপথেরিয়া, পার্টুসিস রাইট। আর নিউমোকক্কাল ভ্যাকসিন। হ্যাঁ, হ্যাঁ। এই তিনটা আমরা 6-10-14 উইকসে অবশ্যই দিই। আরেকটা হচ্ছে হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, এইচআইভি। ওকে। এই এই ভ্যাকসিনস গুলো অনেক ইম্পর্টেন্ট, কারণ এই যে ভাইরাসেস গুলো ব্যাকটেরিয়াল যেটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন যে ব্যাকটেরিয়া করায় বা যে ভাইরাস করায়, এরা কিন্তু স্প্রেড করে। রাইট। ওকে। সো ইফ ইট স্প্রেড ইজ হাইলি কন্টাজিয়াস, স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে। আর বাচ্চাদের ইমিউনিটি একটু কমই থাকে, ওদের মধ্যে এর জন্য কিন্তু আরো ইনফেকশনটা তাড়াতাড়ি প্রলিফারেট করে, তাড়াতাড়ি ছড়ায়। আর তার সাথে সাথে যেটা আরেকটা ভ্যাকসিন যেটা আমি বলবো ওটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, যেটা 6 মাসে 6 to 7 মান্থসে একটা ডোজ দেওয়া হয়, তার 1 মাস পর আরেকটা ডোজ দেওয়া হয় 8 to 9 মান্থসে। আর তার প্রত্যেক 2 বছর, ওয়ান্স দ্য চাইল্ড ইজ 2 years of age, অ্যানুয়ালি একবার করে নেওয়া যায়। এবার এই অ্যানুয়ালি একবার করে নেওয়ার কারণটা এর জন্য হচ্ছে, কারণ এই যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনে যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস H1N1 বা H2N1 যেটাই আপনি বলেন না কেন, এরা কিন্তু এদের মিউটেশন খুব তাড়াতাড়ি হয়। এদের অ্যান্টিজেনিক শিফট, অ্যান্টিজেনিক ড্রিফট বলি আমরা। ওকে। এটা এরা খুব ফলো করে, এদের মিউটেশন, এদের জেনেটিক মিউটেশন খুব চেঞ্জ হয়। তাই জন্য আমরাও ইনফ্যাক্ট বড়রাও বছরে একবার করে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিতে পারে। ইনফ্যাক্ট অনেকরাই নেয়, অনেকজনেই নেয়। আর বাচ্চাদের ক্ষেত্রে এই ভ্যাকসিনস গুলা অনেক দরকার। তো আজকে আমরা অনেক কিছুই জানতে পারলাম আপনার কাছ থেকে। ডেফিনেটলি থ্যাংক ইউ সো মাচ। আশা করি আমাদের যারা পেশেন্টসরা, বিশেষ করে যারা চট করে একজন ডাক্তারবাবু স্পেশালি পেডিয়াট্রিশিয়ানের কাছে যেতে পারে না, আমাদের এই মাধ্যম থেকে আপনার কথাগুলো শুনে হোপফুলি তারা অনেক বেনিফিট পাবে। এবং আমরা আগামী দিনে অ্যাজ উই ডিসকাস যে আমরা পরে লাইভ সেশনসও করব, যেখানে পেশেন্টসরা ক্যান interact with you as well as teleconsultation. So thank you so much. I know আজকে আপনার প্রসেস রয়েছে, so thank you for giving time. থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের ডক্টর রাজদীপ আগরওয়ালের সাথে আমরা দ্বিতীয় পর্ব শেষ করলাম। আজকের আলোচনায় আমরা শীতকালে শিশুদের মধ্যে সর্দি, কাশি ও জ্বরের প্রবণতা কেন বেশি দেখা যায়, কিভাবে ভাইরাল জ্বর এবং শ্বাসকষ্ট তৈরি হয়, আর সেগুলোর জন্য কি ধরনের সাধারণ চিকিৎসা ও যত্ন নেওয়া উচিত, এসব বিষয়ে আমরা জানতে পেরেছি। বাড়িতে শিশুর সঠিক পরিচর্যা, যেমন উষ্ণ জল পান, যথেষ্ট বিশ্রাম, পর্যাপ্ত পুষ্টিকর খাবার ইত্যাদি খাওয়া, সেগুলো সম্বন্ধে আমরা জানতে পারলাম। এবং কি ধরনের আমাদের অন্যান্য জিনিস স্পেশালি ইনহেলার বা নেবুলাইজার সম্বন্ধেও আমরা জানতে পারলাম। স্পেশালি যে গ্রামাঞ্চলে আমরা চট করে ওষুধ দোকানে চলে যাই, ওষুধ কিনে নিই, সেটা আদৌ ঠিক নয়, সেটাও আমরা জানতে পারলাম। এছাড়াও শীতকালে অ্যালার্জির সমস্যা, ডাস্ট অ্যালার্জি কেন হয়, কেন বাড়ে, বা সেগুলোর প্রতিরোধে কি ধরনের সতর্কতা আমাদের নেওয়া উচিত, সেগুলোও জানতে পারলাম। শিশুদের যে প্রয়োজনীয় ভ্যাকসিন সম্বন্ধে, ডিফারেন্ট ভ্যাকসিন সম্বন্ধে আমরা আলোচনা করেছি। এছাড়াও আমাদের যে শিশুকে কিভাবে সুস্থ ও সতেজ রাখতে পরিচ্ছন্নতা, পরিষ্কার খাবার-দাবার, সঠিক বিশ্রাম এবং কিভাবে অভিভাবকদের যে ভূমিকা এই শিশুদের সুস্বাস্থ্যের ব্যাপারে, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সবগুলো আজকে আমরা আলোচনা করেছি। আশা করি আমাদের এই পর্বটি আপনাদের ভালো লেগেছে, এবং যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমাদেরকে কমেন্ট দিয়ে জানাতে পারেন। এবং আমাদের চ্যানেলটি যদি আপনাদের উপকারে আসে, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।